কাপড় সরাতেই বুকের মাঝে ধুক করে উঠল, কারণ এই লাশটা আর তো অন্য কারণ না, আমার মতো হুবহু দেখতে লাশটা। লাশটা দেখে ভয়ে পেছনে তাকিয়ে বললাম, পলাশ ভাইটা কি? কালা সেটা। কিন্তু কি, পেছনে ঘুরে দেখি সেখানে পলাশ ভাই নেই, এমনকি সেখানে কোনো গাড়িও নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? গাড়ি গেল কোথায়? পলাশ ভাইও বা গেল কোথায়? আমি ওখানে পলাশ ভাই ও গাড়ি দেখতে না পেয়ে চিৎকার দিয়ে বলতে লাগলাম, পলাশ ভাই কোথায় তুমি ভাই? কিন্তু আমার কথার কোনো আওয়াজ আসছিল না। এদিকে তখনই শুয়ে থাকা লাশটা হাসতে লাগলেন। লাশটাকে হাসতে দেখে বুঝতে পারলাম এটা সাধারণ কোনো বিষয় না, নিশ্চয়ই কোনো বিপদ হবে। এইভাবে পিছনে ঘুরে তাকিয়ে পালাতে যাব এমন সময় দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই পিশাচিনী, যাকে আমি আঘাত করছিলাম। তাহলে পিশাচিনী আমাকে ছেড়ে যায়নি। আমি ওর দিকে তাকাতেই পিশাচিনী হাহা করে হেসে বলল, কিরে, কি ভেবেছিলি হুজুরের কথায় আমি তোকে ছেড়ে চলে যাব? না, তোকে আমি ছেড়ে যাইনি। আজকে কোথায় পালাবি? তোকে আমি মায়াজালে ফেলে তারপর পলাশ ভাইয়ের রূপ নিয়ে এখানে নিয়ে এসেছি। এখন কোথায় যাবি? পিশাচিনীর কথায় আমি এক চিৎকার দিয়ে দৌড়াতে লাগলাম। এদিকে এমন সময় সেই পিশাচিনী তার হাতটা লম্বা করে আমাকে ধরে ফেললেন। আমাকে ধরে শূন্যে তুলে একটা আছাড় মারলেন। আমাকে আছাড় মারায় আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। আমি ব্যথা পেয়ে আবারও দৌড়াতে লাগলাম। জানি না এটা কোন জায়গা, কোন দিকে দৌড়াচ্ছি। আশেপাশে কোথাও বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না। ওদিকে পিশাচিনী পিছনে পড়ে আছে। আমি প্রাণ বাঁচাতে একদিকে একটু আলো দেখতে পেলাম। আমি আলোটা দেখে চিৎকার করে ওদিকে দৌড়াতে লাগলাম। এমন সময় আমার সামনে এসে দাঁড়ালেন সেই পিশাচিনী। আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে আবারও একটা আছাড় মারলেন। তখন আমি ব্যথায় ও ভয়ে উঠে দাঁড়াতে না পারলে সেই পিশাচিনী আমার বুকে পা তুলে দেন। এদিকে এমন অবস্থায় আমি প্রচন্ড এক চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারানোর পর আমার আর কিছু মনে ছিল না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি এক পুকুর পাড়ে শুয়ে, সেখানে দুজন লোক বসে। আমার জ্ঞান ফেরায় ওরা বলে ওরা দুজন লোক সেখানে বসে আছে। আমার জ্ঞান ফেরে ওরা বলে ওরা দুজনে রাত্রিবেলা ওই পুকুরে পাহারা দেন। ওরা পাহারা দেয়, হঠাৎ আমার সামনে চিৎকার শুনে ওদিকে দিকে গিয়ে দেখেন আমি জ্ঞান হারিয়ে পড়ে আছি। এরপর ওরা আমাকে পুকুর পাড়ে নিয়ে আসে। ওদের কথায় আমি জিজ্ঞাসা করি এটা কোন জায়গা। ও তখন ওরা আমাকে ওই জায়গার ঠিকানা বললে আমি চমকে উঠি, কারণ ওটা ছিল আমাদের জেলা, অনেক দূরের অন্য জেলা। রাত্রেবেলা এত অল্প সময় এত দূরে কিভাবে আসলাম? যাই হোক, পরে আমি ওদের ধন্যবাদ জানিয়ে মা বাবাকে ফোন করি। আমার ফোন পেয়ে আমার মা বাবা আসেন সেখানে। তারপর আমাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাবার পর সব ঘটনা মা বাবাকে আমি খুলে বলি। সব শুনে মা বাবা ওই হুজুরকে আবারও নিয়ে আসেন। এবার হুজুর এসে পিশাচিনীকে হাজির করেন আর ওকে কোনো সুযোগ না দিয়ে বন্দি করে মেরে ফেলেন। পিশাচিনী মারা যাবার পর হুজুরও চলে যান। এই ঘটনার পর থেকে আমি অ্যাম্বুলেন্সের চাকরি করা বাদ দিই। এরপর আমার সাথে আর কিছু ঘটনা ঘটে না। আমি এখন সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় লিসেনার, কেমন লাগলো এই গল্পটি সবাই কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাচ্ছি আরেকটা ভয়ঙ্কর ঘটনায়। ঢাকার পাশের এক পুরনো এলাকায় দাঁড়িয়ে ছিল বিশাল 3 তলা একটি বাড়ি। বাড়িটির নাম ছিল রহমান ভিলা। অনেক বছর আগে বাড়িটি বানিয়েছিলেন হাজী আব্দুর রহমান, কিন্তু তিনি মারা যাওয়ার পর বাড়িটির দায়িত্ব আসে তার বড় ছেলে সাইফুর রহমানের হাতে। বাড়িটা বাইরে থেকে দেখলে খুব সুন্দর লাগতো। চারিদিকে উঁচু দেয়াল, সামনে পুরনো আম গাছ, আর ছাদের চার কোনায় অদ্ভুত নকশা করা পিলার। কিন্তু এলাকার মানুষ বাড়িটাকে একটু ভয় পেত, কারণ রাত হলেই বাড়ির ছাদ থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। প্রথম থেকে সাইফুল এসব বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন হয়তো বিড়াল বা কোনো মানুষ ছাদে ওঠে। কিন্তু এক রাতের ঘটনা এমন জায়গায় পৌঁছায় যেটা পুরো বাড়ির মানুষকে আতঙ্কিত করে দেয়। সে রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল, আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল। বাড়ির 2য় তলায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিল রফিক নামের একজন স্কুল শিক্ষক। সঙ্গে ছিল তার স্ত্রী সালমা আর ছোট মেয়ে তানিয়া। রাত প্রায় 12টা। হঠাৎ ঝুমঝুম নুপুরের শব্দ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে উপরে হাঁটছে। সালমা ভয়ে রফিকের হাত চেপে ধরল। শুনছেন ওটা কিসের শব্দ? রফিক কপাল কুঁচকে বলল, মনে হয় উপরে কেউ হাঁটছে, কিন্তু এত রাতে কে হাঁটবে ছাদে? নুপুরের শব্দ ধীরে ধীরে আরো জোরে হতে লাগলো। ঝুম ঝুম ঝুম, মনে হচ্ছিল কেউ দৌড়ে বেড়াচ্ছে। তানিয়া কম্বল মুড়িয়ে কাঁপতে কাঁপতে বলল, আব্বু, কেউ কি ছাদে খেলছে? রফিক কিছু বলল না। ঠিক তখনই নিচতলা থেকে বাড়িওয়ালা সাইফুল রহমান দরজায় নক করলেন। রফিক সাহেব, শব্দটা শুনছেন? জি ভাই, শুনেছি। সাইফুলের মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। চলুন দেখি উপরে কে আছে।
দুজন হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলেন। সিঁড়ি শেষ ধাপে পৌঁছানোর পর হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। চারিদিকে অদ্ভুত নীরবতা। বৃষ্টি তখনও পড়ছে। সাইফুল কাপা গলায় বললেন, কেউ আছেন উপরে? কোনো উত্তর নেই। রফিক টর্চের আলো চারিদিকে ফেললেন। ছাদের এক কোনায় হঠাৎ সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ল। দুজন একসাথে তাকালেন, কিন্তু সেখানে কাউকে দেখা গেল না। ঠিক তখনই ঝুমঝুম, তাদের পেছনে নূপুরের শব্দ। দুজন ঘুরে দাঁড়াতেই দূরে একটা নারীর ছায়া দেখা গেল। লম্বা চুল, সাদা পোশাক। ছায়াটা ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু আশ্চর্যের বিষয় তার আর কোনো মুখ দেখা যাচ্ছিল না। রফিক ভয় পেয়ে বললেন, কি আপনি? নারীটা থেমে গেল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো, কিন্তু মুখের জায়গাটা ছিল অন্ধকার। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করলো। টর্চের আলো নিভে গেল। চারিদিকে শুধু উপরের শব্দ, ঝুমঝুম ঝুম। সাইফুল চিৎকার করে বললেন, নিচে নামেন। দুজন দৌড়ে নিচে নেমে এলো। নিচে এসে দেখলেন সালমা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি দেখছেন আপনারা? রফিক হাঁপাতে হাঁপাতে বললেন, ছাদে কেউ আছে? সে রাতের পর পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে এলাকার কয়েকজন লোক এসে বলল, এই বাড়িতে আগে এমন ঘটনা ঘটেনি। সাইফুল কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা বেঁচে থাকতে একবার এমন হয়েছিল, কিন্তু পরে বন্ধ হয়ে যায়। লোকজন ভয় পেয়ে যেতে লাগলেন। কেউ কেউ বলল বাড়িতে জিন আছে, কেউ বলল কোনো মেয়ে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলল এটা পরী, কিন্তু কেউ নিশ্চিত কিছু জানতেন না। এরপর কয়েক রাত শান্ত ছিল। সবাই ভাবলো হয়তো ঘটনাটা শেষ, কিন্তু সপ্তম রাতে আবার শুরু হলো। রাত একটা, পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ ঝুমঝুম ঝুম, নুপুরের শব্দ। এবার আবারও ভয়ঙ্কর। মনে হচ্ছিল একসাথে কয়েকজন হাঁটছে। রফিক জানলা দিয়ে তাকাতেই তার বুক কেঁপে উঠল। ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছে সেই সাদা সাদা ছায়া। দীর্ঘ চুল বাতাসে উঠছে, আর সে নিচের দিকে তাকিয়ে আছে। রফিক সাহস করে চিৎকার করলেন, কে তুমি? ছায়াটা ধীরে ধীরে মাথা কাত করলো, তারপর হাসলো। একটা ভয়ঙ্কর নারী কণ্ঠের হাসি। রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ছায়াটা হঠাৎ উধাও হয়ে গেল। পরদিন সকালে বাড়ির ছাদে অদ্ভুত কিছু দেখা গেল। ছাদের মেঝেতে ভেজা পায়ের ছাপ, কিন্তু সেগুলো মানুষের না। পায়ের আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, আর প্রতিটি ছাপের পাশে ছোট্ট ছোট্ট নুপুরের দাগ। এটা দেখে এলাকার সবাই ভয় পেয়ে যায়। এক বৃদ্ধ বলেন, এটা মানুষ না, ভয়ঙ্কর পরী। সাইফুল বিরক্ত হয়ে বললেন, এসব কুসংস্কার। কিন্তু তার নিজের মনেও ভয় ঢুকে গিয়েছিল। সে রাতেই আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া মিজান সাহেব রাত্রিবেলা হঠাৎ চিৎকার শুরু করেন। সবাই দৌড়ে তার ঘরে যায়। দেখে তিনি মেঝেতে পড়ে কাঁপছেন, চোখ বড় বড়। তিনি কাঁপা গলায় বললেন, ও আমার ঘরে এসেছিল। কে? সাদা কাপড় পরা মহিলা। সবাই হতবাক। মিজান কাঁদতে কাঁদতে বললেন, ও বলেছে এই বাড়ি ওর। ঠিক তখনই উপরে আবার নুপুরের শব্দ শুরু হলো, ঝুমঝুম ঝুম। এবার শব্দের সাথে মৃদু নারী কণ্ঠ শোনা গেল। মনে হচ্ছিল কেউ গান গাইছে, কিন্তু ভাষাটা কেউ বুঝতে পারল না। পরদিন এলাকার এক লোক সাইফুলকে বলল, একজন কবিরাজ আছে, খুব নামডাক, উনি এসব দূর করতে পারেন। আর কোনো উপায় না দেখে সাইফুল রাজি হয়ে গেলেন। 2 দিন পর সন্ধ্যায় সে কবিরাজ এলেন, লম্বা দাড়ি, কালো পাগড়ি, হাতে তসবি। বাড়িতে ঢুকেই তিনি থমকে গেলেন। চারিদিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, এখানে খুব ভয়ঙ্কর কিছু আছে। সাইফুল জিজ্ঞাসা করলেন, কি আছে? কবিরাজ ধীরে ধীরে ছাদের দিকে তাকালেন, তারপর নিচু গলায় বললেন, এটা সাধারণ জিন না, ভয়ানক পরী। কবিরাজের মুখ থেকে ভয়ানক পরী কথাটা শোনার পর পুরো রহমান ভিলায় যেন আতঙ্ক আরো কয়েকগুণ বেড়ে গেল। সন্ধ্যার পর থেকে বাড়ির ভাড়াটিয়ারা দরজা জানলা বন্ধ করে বসে থাকতো। কেউ আর ছাদ উঠতো না, এমনকি বাচ্চারাও কান্না করতো সন্ধ্যা নামলেই। কিন্তু কবিরাজ আব্দুল গফুর একদম শান্ত ছিলেন। তিনি বাড়ির মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে ধীরে ধীরে তসবি পড়ছিলেন। হঠাৎ তিনি চোখ বন্ধ করে বললেন, এই বাড়ির ছাদের উপর একটা অশুভ শক্তি বহু বছর ধরে বাস করছেন। সাইফুর রহমান ভয় পাওয়া গলায় বললেন, কিন্তু কেন? আমাদের তো কোনো ক্ষতি করিনি। কবিরাজ ধীরে ধীরে বললেন, অশুভ সব শক্তি কারণ ছাড়া আসে না। এই বাড়ির মাটির নিচে পুরনো কোনো রহস্য আছে। এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে গেল। রফিক জিজ্ঞাসা করলেন, আপনি কি এটাতে তাড়াতে পারবেন?